নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে চায় কমিশন, জানালেন সিইসি। ৮১ সংস্থার সাথে বৈঠক। কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৮ ডিসেম্বর। রামপুরায় গুলিসহ ২ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ আজ। এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি শপিং সেন্টারে ইমিগ্রেশন বিভাগের অভিযান, বাংলাদেশি সহ ১২৪ প্রবাসী আটক। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে দেশীয় ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে চলা সংলাপে এমন মন্তব্য করেন তিনি। সিসি এ সময় বলেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। অতীতের ভুল ভ্রান্তি ভুলে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই। সবার সহযোগিতা লাগবে ভালো নির্বাচনের জন্য। পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব নির্বাচন পর্যবেক্ষণ করা উল্লেখ করে আরও বলেন, পর্যবেক্ষকদের রিপোর্টিং হবে স্মার্ট রিপোর্টিং, এটি যেন বাস্তবতার নিরিখে করা হয়। ইসির চলমান সংলাপের অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময় সভা করেছে কমিশন। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সূচনা বক্তব্যে এই মামলা কুষ্টিয়ার ৬ জনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয়। এই মামলায় মোট সাক্ষী ৩৮ জন। এদিকে ট্রাইব্যুনাল ১-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও ২ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চৌকিট জিএম প্লাজায় অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ ১২৪ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার দুপুরে প্রায় ২ ঘন্টার অভিযান চালানো হয়। বিশেষ এই অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন, কুয়ালালামপুর ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর সিটি হল। যৌথ অভিযানে বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ দোকানের ভেতরে লুকিয়ে পড়েন, আবার কেউ গ্রাহক সেজে রেহাই পাওয়ার চেষ্টাও করেন। অভিযানের সময় জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালাতে চাওয়া কয়েকজন বিদেশিকে নজরে আনে কর্তৃপক্ষ। অভিযানে পাকিস্তানি নাগরিক মুনিরকে আটকও করা হয়। তিনি ইউএন কার্ড দেখালেও তা গত বছরের অক্টোবরে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মুনির বলেন, আমি ৬ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছি। আমার পরিবারে ৮ সদস্য রয়েছে। আমাকে ছেড়ে দিন। আমার পরিবার অসুস্থ। আমি কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। মিয়ানমারের কামিত নামের এক যুবকও আটক হন। তিনি কেন কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি জানান, ৩ মাস আগে এজেন্টকে ৬,০০০ রিঙ্গিত দিয়ে মালয়েশিয়ায় এসেছেন এবং এখনও বেকার। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ২০৫ জনকে তল্লাশি করা হয়। সিলেট নগরীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। যদিও সিটি কর্পোরেশনের নির্ধারিত ৩০টি স্ট্যান্ডের তালিকা তৈরি করা হয়েছে, কিন্তু এই তালিকার বাইরে প্রায় শতাধিক অবৈধ স্ট্যান্ড রয়েছে। এতে করে যানজটমুক্ত নগরী গড়া সম্ভব হচ্ছে না, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে। প্রতিনিধি আবুল হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সিলেট ট্রাফিক বিভাগের তথ্য মতে নগরে সিএনজি চালিত অটোরিকশার বৈধ কোনো স্ট্যান্ড নেই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক দখল করে গড়ে উঠেছে মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও লেগুনার অবৈধ স্ট্যান্ড। গাড়ি অবৈধ স্ট্যান্ড, অবৈধভাবে মোটরসাইকেল স্ট্যান্ড, যানজট মুক্ত নগরী চাই। পরিবহন মালিক শ্রমিকরা জানান, সিলেটে 2টি বাস টার্মিনাল থাকলেও
পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে চালকরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখেন। অনেকে আমাদেরকে দোষারোপ করেন আমরা রাস্তায় গাড়ি রাখি। তো আমি আশা করি যে দুইটি টার্মিনাল রয়েছে, দুইটি টার্মিনালেরই পাশে আরো সরকারি জায়গা রয়েছে বা মালিকানাধীন জায়গা রয়েছে। যদি সরকার মনে করে আরো কিছু জায়গা একুয়ার করে দেওয়ার জন্য, তখন আমার মনে হয় রাস্তা থেকে আমরা গাড়িগুলো ভিতরে নিয়ে পার্কিং করতে পারবো। অবৈধ স্ট্যান্ড মুক্ত একটি সুন্দর নগরী গড়ে তুলতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান সচেতন মহল। একটা সিএনজি স্ট্যান্ড অন্যখানো নিয়ে এই রাস্তার উপরে সিএনজি স্ট্যান্ড থাকি আমরা রেহাই দেওয়ার লাগি অনুরোধ করিয়া প্রশাসনও গেছে, দয়া করিয়া এগুলার উপরে একটু নজরদারি করৌকা, অবৈধ সিএনজি স্ট্যান্ড প্রত্যাহার করৌকা। গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান করার পাশাপাশি যত্রতত্র পার্কিং বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় প্রশাসন। তালিকার বাইরে থাকা সকল স্ট্যান্ডই অবৈধ এবং আমরা অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান আমরা পরিচালনা করছি এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। কারণ আপনি গাড়িকে কোথাও দাঁড়াতে দিবেন না, কিন্তু কোথাও না কোথাও তাকে পার্কিংটা স্পেস দিতে হবে। তো মূলত সেই নির্দিষ্ট পার্কিং স্পেসটাতে পার্কিং করে সেই ব্যবস্থা উদ্যোগ আমরা নিচ্ছি। আমরা আশা করছি হয়তো 1 মাসের মধ্যে হয়তো অনেকাংশে মেজর স্থানগুলো হয়তো সমস্যার সমাধান হবে। সকলের প্রচেষ্টায় যানজট মুক্ত নগরী হবে 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু না হলেও নারায়ণগঞ্জ 5 সংসদীয় এলাকায় ভোর থেকে শুরু করে রাত অবধি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের বৈষম্য কমিয়ে আনতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের টানা 7 বছর যুবদলের সভাপতি ছিলেন মাসুদুজ্জামান মাসুদ। বিগত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি পরিচালনা করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার নিজেই জনপ্রতিনিধিত্বের দায়িত্ব কাঁধে নিতে চান এই বিএনপি মনোনীত প্রার্থী। এদিকে যারা মানব কল্যাণে কাজ করবেন তাদেরকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চান স্থানীয় ভোটাররা। শিল্পনগরী নারায়ণগঞ্জে যত জলবিদ্যুৎ আছে, যত উন্নয়নের শ্রমিকদের কল্যাণে কাজ হয়, এই ধরনের একজন প্রতিনিধি চাই। আমি চাই এরকম জনপ্রতিনিধি আসুক যিনি আমাদের এই নারায়ণগঞ্জের মধ্যে কোনো অপরাধমূলক কাজ বা চুরি ছিনতাইয়ের কোনো ঘটনা যেন না ঘটে, এগুলোকে যেন প্রশ্রয় না দেয়। সবসময় জনগণের দিকে চাইতেছে, আমরা দেখতেছি তো সবসময় চায়। নির্বাচিত হইলে হয়তো আরও বেশি চাইবো আমাকে লইগা। আমরা চাই সবাই জনগণে মাসুদ ভাইরে ভোট দিয়া জয়যুক্ত করুক। নির্বাচনী ইশতেহার সম্পর্কে মাসুদুজ্জামান জানান, নির্বাচনে জয়ী হলে প্রথমে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের বৈষম্য কমিয়ে আনবেন তিনি। শহর বন্দর এই নাগরিকদের প্রতি আবেদন এবং নিবেদন থাকবে, ভোট যখন আপনার অধিকার, আপনি ভোট দিবেন, আপনি আপনার ভোট দিবেন আপনার কাছে যে গ্রহণযোগ্য। আমি মনে করি নাগরিকদের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে, সঠিক জায়গায় ভোটটা দেওয়ার জন্য। আমি আশা করব অচিরেই সবাই ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলের জন্য কাজ করবে। তবে বিশ্লেষকরা বলছেন, যে প্রার্থী নাগরিকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে তাকেই সংসদ সদস্য হিসেবে বেছে নেবে এই আসনের 4,77,900 ভোটার। প্রার্থীতা মাসুদুজ্জামান জানালেন, নির্বাচনে বৈতরণী পার হতে পারলে সবার আগে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের বৈষম্য কমিয়ে আনবেন। এছাড়া বিএনপিতে ঐক্য দেখা যাবে বলে তিনি আশ্বস্ত করেন। তবে বিশ্লেষকরা মনে করেন, আসনটির 4,77,900 ভোটার সংসদ সদস্য হিসেবে তাদেরকেই বেছে নেবে যারা নাগরিকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। শুকনো মৌসুমেও কুড়িগ্রামে থেমে নেই নদী ভাঙনের কবলে পড়েছে দুধকুমার, গঙ্গাধর সহ প্রধান নদ নদীর তীরবর্তী 33টি এলাকা। প্রতিদিন ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এলাকা। পুরাতন এলাকাগুলোতে ভাঙন রোধে ব্যবস্থা চলমান থাকলেও নতুন এলাকার খোঁজ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। ভাঙনে কেউ হারিয়েছেন বসত বাড়ি, আবার কারো আবাদি জমি, কেউ আবার সব হারিয়ে বসতি গড়েছেন অন্য গায়ে। এমন দুরবস্থা কুড়িগ্রামের নদী পাড়ের মানুষের।
শুষ্ক মৌসুম কিংবা বর্ষা সারা বছরই ভাঙনের কবলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। গত কয়েকদিনে দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র ও ধরলা ৩৩টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, আবাদি জমি সহ নানা স্থাপনা। ভাঙনের হুমকিতে শতাধিক বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। প্রায় শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং যে বাড়িগুলো আছে এগুলো নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল রয়েছে বিদ্যুৎ স্থাপনা। আসলে এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক মানুষ এখানে ঝুঁকিপূর্ণ থাকবে। সম্পত্তি চাইও ভাঙি গেছে, আমার কোনো জায়গা নাই। মানুষ কত মানুষক জায়গা দেয়, জায়গা নাই। আমি এক এক করে 9বার বাড়ি ভাঙলাম, আবার মনে করো আমার বাড়ি মনে করো 2-3টা ঘর সরা আছে যে ওই পাশে দেবো। চড়ে নিয়ে গেলেও পথ হয়, জমি ভাঙি গেলে ফকরির চাইয়ে বেশি। 20 থেকে 30 একর জমি পর্যন্ত আমার নদীতে বিলীন হয়ে গেছে। সরকারের কাছে অনুরোধ মিনতি করতেছি, আমাদের এই জায়গাটা বাঁধন দেন। এমন বাস্তবতায় পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে ভাঙনের কবলে পড়া এলাকা তালিকাভুক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধনিরামপুর, রায়গঞ্জ সহ আরও বেশ কিছু জায়গায় ভাঙন আছে। আমরা 20,000 জিও ব্যাগের একটি চাহিদা প্রেরণ করেছি ইতিমধ্যে বোর্ডে। সেই জিও ব্যাগ পেলে আমরা ব্যবস্থা নিতে পারবো। এর বাইরেও আমরা বিভিন্ন প্রক্রিয়ায় রিপোর্ট প্রেরণ করছি। যদি কোনো বাজেটে অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা কাজ করতে পারবো। ত্রাণ নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। পটুয়াখালীর এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ সম্ভব নয়। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সুতরাং আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু আওয়ামী লীগ ভারতে অবস্থান নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। টাঙ্গাইল 4 আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর সিদ্দিকী লিটনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা। পুনরায় বিবেচনা করে বেনজির রহমান টিটু ভাইকে কালিহাতী আসনে আবার মনোনয়ন দেওয়া হোক। সংশোধন করে চূড়ান্ত তালিকায় বেনজির রহমান টিটু ভাইয়ের নাম ঘোষণা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির রহমান টিটু ভাইকে এখানে মনোনয়ন দেওয়া হয়। জনতা বেনজির রহমান টিটু ভাইকে যেন কালিহাতীতে পুনর্বিবেচনা করে কালিহাতী আসনে রিভিউ দাবি করছে। আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান আগামীতে বেনজির রহমান টিটু ভাইকে এই কালিহাতীতে নমিনি হিসাবে প্রেরণ করবেন আমাদের মাঝে। ময়মনসিংহ 2 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে অ্যাডভোকেট আবুল বাশার আকন্দকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অনুসারীরা ফুলপুরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, আবুল বাশার আকন্দ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। দীর্ঘদিন এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন তিনি, তাই আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। জামালপুর 2 আসনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এএসএম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। উপজেলার কুলকান্দি ইউনিয়ন বিএনপির ব্যানারে মাগুন মিয়ার বাজারে এই নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রৌফ দাদু। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল কবির ডেভিড সহ আরও অনেকেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতিবেশী আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয়
খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। তারা বলছে একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত 9টি শিশু ও এক নারী নিহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার বলেন, স্থানীয় সময়ে গতকাল সোমবার দিবাগত রাত 12টার দিকে খোস্তের গুরবুজ জেলায় এই হামলা চালানো হয়। মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে এক পোস্টে লিখেছেন, পাকিস্তানের আক্রমণকারী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। তিনি কাজী মীরের ছেলে। মুখপাত্র আরও জানান, এই হামলায় 9 জন শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়েছে। মুজাহিদ আরও জানান, খোস্ত ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত 4 বেসামরিক লোক আহত হয়েছেন। আধ্যাত্মিক ও সেবামূলক সংস্থা ঐশী নগরের শায়খের উদ্যোগে মাসিক সুফি মজলিস, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শান্তিনগরে আয়োজিত অনুষ্ঠানে মহিউদ্দিন খান ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ঐশী বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ডক্টর SM শাহনূর। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার খেলার খবর। কাতারের দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 বিশ্বকাপের সেমিফাইনালে অবিশ্বাস্য নাটকীয়তায় ব্রাজিলকে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পর্তুগাল। সোমবার রাতে 90 মিনিটের উত্তেজনাপূর্ণ গোলশূন্য লড়াই শেষে টাই ব্রেকারে 6-5 ব্যবধানে জয় পায় পর্তুগিজ তরুণরা। ম্যাচের শুরু থেকেই দু দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ব্রাজিলের গতি আর ব্যক্তিগত নৈপুণ্য বেশ কয়েকবার পর্তুগালের বক্সে হুমকি তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত পারফরমেন্সে গোল করতে পারেনি সেলেসাওরা। অন্যদিকে পর্তুগালের সংগঠিত আক্রমণ মাঝমাঠে দাপুটে উপস্থিতি দেখালেও ব্রাজিলের রক্ষণ দেয়াল ভাঙতে ব্যর্থ হয় তারা। গোলশূন্য প্রথমার্ধের পরই দ্বিতীয়ার্ধ একই ছবি, আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু গোলের দেখা নেই। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় 90 মিনিট শেষে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে 6-5 ব্যবধানে জয় নিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-17 বিশ্বকাপের ফাইনালে ওঠে পর্তুগাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে চায় কমিশন, জানালেন CEC। 81 সংস্থার সাথে বৈঠক। হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু 8 ডিসেম্বর। রামপুরায় গুলিসহ 2 হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ আজ। এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি শপিং সেন্টারে ইমিগ্রেশন বিভাগের অভিযান, বাংলাদেশি সহ 124 প্রবাসী আটক। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।